বিগত সপ্তাহ থেকে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত এবং আপনারা অনেকেই আমার মতো হয়তো আপনাদের অভিব্যক্তি এবং অভিপ্রায় জানানোর জন্য অত্যন্ত উদ্বিগ্ন। 12ই ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশের ইতিহাসে ছিল একটি কালো দিন। আমি ওই দিন এতই ব্যথিত ছিলাম, আমার বন্ধু বান্ধবকে আমি কল করছিলাম। এমনি এক সময়ে আমার এক ঘনিষ্ঠ বন্ধু টেক্সট করলেন। টেক্সটে উনি লিখেছিলেন, উনি এই কথাটা লিখেছিলেন যে ডু নট টেল দোজ পিপল আর ডেড, দোজ হু হ্যাভ ডাইড ইন দ্য পাথ অফ আল্লাহ, rather they are alive but you do not understand। এটা উনি ইংরেজিতে লিখে টেক্সট করেছিলেন। তার অর্থ যেটা কোরআনের আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তো এটার অর্থ আপনারা সবাই জানেন। তো এটা ছিল অত্যন্ত কালো দিন। একটা লোককে বিচারের নামে চরম অবিচার করা হয়েছে এবং কিছু লোক এই অবিচারকে স্বাগত জানিয়ে মিষ্টি বিতরণ করেছে এবং স্লোগান দিয়েছে। According to a lawyer, British lawyer told government, this was a judicial murder। তো আমাকে বলা হয়েছে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালের 16ই ডিসেম্বর, যেটাকে বিজয় দিবস বলা হয়, এবং স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে 1971 সালের 25শে মার্চ। এই 9 মাস যুদ্ধ ঘোষণার পর, যুদ্ধের পর 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। আজ 42 বছর হয়ে গেছে। এখনো আমরা বলে থাকি স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ। এই স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষকে আমরা যতদিন পর্যন্ত এলিমিনেট করে সবাই আমরা বাংলাদেশী হিসাবে ঐক্যবদ্ধ হতে না পারবো, ততদিন পর্যন্ত এই দেশের উন্নয়ন হবে না। বাংলাদেশের স্বাধীনতার পতাকা যিনি উত্তোলন করেছিলেন, আসমা আব্দুর রব, উনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে 16ই ডিসেম্বরের পর যারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিয়েছে তারা স্বাধীনতা বিরোধী নয়। স্বাধীনতা বিরোধী ছিল এই পর্যন্ত 1971 সালের 16ই ডিসেম্বরের আগ পর্যন্ত। তখন একটা পক্ষ বাংলাদেশ স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল এবং একটা পক্ষ পাকিস্তানের সমর্থন করেছিল। যারা পাকিস্তানের সমর্থন করেছিল তাদেরকে তখন কোলাবরেটর বলা হতো, আলবদর রাজাকার বলা হতো। সেই আলবদর রাজাকার ছিল 71 সালে, এরপরে আর আলবদর রাজাকার ছিল। আজকে কিছু লোক আপনারা পাবেন যারা হলো ভারতের রাজাকার, যারা ভারতের দাবিদারি করে বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্য হিসাবে পরিণত করতে চায়। এবং এই জন্য আজকে দেখবেন ভারতের যে ইনফ্লুয়েন্স বাংলাদেশের উপর কতটুকু। আজকে যিনি ক্ষমতায় আছেন, এটা অনেক সুদূর প্রসারী পরিকল্পনা। এই পরিকল্পনার শুরু হয়েছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়। এই মঈনুদ্দিন ফখরুদ্দিন বাংলাদেশে এই বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটার মধ্যে কাকে তারা ভালো পায়, সেই ইন্ডিয়াতে মঈনুদ্দিন সাহেব গিয়ে ওইখানে তিনি কনস্পিরেসি করে এসে সেই আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিলেন। সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের আওয়ামী লীগের ক্ষমতায় বসানোর পরিণতিতে আজকে বাংলাদেশের এই অবস্থা, এবং বাংলাদেশের আজকে যে অবস্থা হচ্ছে এটা সম্পূর্ণ মুসলিম বিদ্বেষী। ভারতের যে আগ্রাসন প্রিয়তা, সেই আগ্রাসনের জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা হচ্ছে। আর না হয় বাংলাদেশের যে ক্ষমতাধর শেখ হাসিনা, তার এত সাহস ছিল না যে 42 বছরের একটা পুরানো ঘটনা, যেটাকে 74 সালে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া, এই ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে 1974 সালে যে ঘটনা শেষ করে দেওয়া হয়েছিল এবং 95,000 পাকিস্তানি আর্মিকে ফেরত দেওয়া হয়েছিল। তারপর যে 195 জন যুদ্ধাপরাধী ছিল, সেই 195 জন যুদ্ধাপরাধীকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছিল। এরপর থেকে আর যুদ্ধাপরাধী কেউ ছিল না এবং শেখ মুজিবুর রহমান সাহেব তখন সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। আজকে
বিচারের নামে অবিচার করে বাংলাদেশকে স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ এই দুটি ভাগে আজ 42 বছর পরও এটা করা হচ্ছে। তার কারণ কি? তার কারণ বিএনপি এবং জামাত এই দুটোকে যদি বিভক্ত না করা হয় তাহলে এই আওয়ামী লীগের সাথে কেউ সংগ্রাম করতে পারবে না, আন্দোলন করতে পারবে না। অতএব যদি জামাতকে, হেফাজতকে আজকে বিএনপি থেকে আলাদা করে দেওয়া হয় তাহলে এই বাংলাদেশের যিনি ক্ষমতাসীন আছেন তিনি থাকবেন এবং আগামী হয়তো 10 বছর 15 বছর পর্যন্ত তারাই চালিয়ে যাবেন। এই জন্যই বলা হচ্ছে জামাত যেন বিএনপি থেকে তারা আলাদা হয়ে যায়। যে 2 দিন এই ফাঁসি পেঁচানো হলো তার কারণ কি? দেয়ার আর রিউমার্স, গুজব আছে যে এই 2 দিন জামাতের সাথে গোপনে চেষ্টা করা হয়েছিল তারা যদি কোনোভাবে আওয়ামী লীগের সাথে চলে আসে, অর্থাৎ ইলেকশনের জন্য তারা ইয়েস বলে, তাহলে হয়তো রিভিউ প্রসেসটাকে কন্টিনিউ করা হতো এবং এই রিভিউ প্রসেসটাকে কন্টিনিউ করে হয়তো তাদেরকে ফাঁসি থেকে অব্যাহত দেওয়া হতো। শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাঁড়িয়ে বললেন যে আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম 14ই ডিসেম্বরের মধ্যে এই রায়গুলির একটা রায় কার্যকর করা হবে এবং আস্তে আস্তে একে একে সবগুলি রায় কার্যকর করা হবে। কত বড় ধাম্বিক কথা! অর্থাৎ তার আগের থেকেই বদ্ধপরিকর যে ফাঁসির রায়কে তারা কার্যকর করবেন। জুডিশিয়াল বাংলাদেশের এক্সিকিউটিভ ব্রাঞ্চ জুডিশিয়াল ব্রাঞ্চকে আগে থেকেই তারা ইনফ্লুয়েন্স করতেছিলেন। আপনাদের আইনমন্ত্রী এবং মন্ত্রীরা বলে আসছিলেন আপনারা চমক দেখবেন, জয় সাহেব বলেছিলেন চমক দেখবেন, অতি তাড়াতাড়ি 2-3টি রায় কার্যকর করা হবে। কিভাবে তারা একটা ফাঁসির রায়কে কার্যকর করার জন্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ জুডিশিয়াল ব্রাঞ্চকে ইনফ্লুয়েন্স করে। যখন কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো তখন একটা শাহবাগী একটা ব্লক ইমরান সরকার সাহেব আসলেন যে না আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই। তো ইমরান সরকার এসে হাসিনা সরকারকে বললেন ফাঁসি চাই, ফাঁসি চাই। হাসিনা সরকার ইমরান সরকারে বললেন হ্যাঁ ইমরান সরকার সাহেব আমরা তোমাদের সাথে আছি। তিনি সংসদে দাঁড়িয়ে বললেন যে ইমরান সরকার যেটা করছে হাসিনা সরকার সেটাকে সমর্থন করে। এই বিচার বিভাগকে ইনফ্লুয়েন্স করার জন্য যাবজ্জীবন কারাদণ্ড থেকে একটা মানুষকে অবিচার করে একটা আমিনা বেগম নামে একটা বুরকা পরা একটা মহিলাকে নিয়ে এসে ভিডিও ক্যামেরার মাধ্যমে বিচার করে তাকে হত্যা করে ফাঁসি দেওয়া হয় এবং বলা হয় স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ। কত বড় অবিচার, কত বড় অন্যায়! ঠিক আছে, তাহলে যারা এই সরকার ক্ষমতায় আসার পর বিডিআরের 57 জন অফিসারকে যারা হত্যা করেছিল তাদের বিচার কে করবে? ইলিয়াস আলী এমপি যে আমার এমপি তাকে যে গুম করেছে, হত্যা করেছে, তার বিচার কে করবে? 5ই মে রাতে হেফাজতে ইসলামের এতিম শিশু, এতিম তালাবিজুল ইলম যারা মাদ্রাসার ছাত্র তাদেরকে মতিঝিলে শাপলা চত্বরে ডজন ডজন ছাত্রকে এবং উলামাকে যারা হত্যা করেছে সেই হাসিনা সরকারের বিচার কে করবে? যদি 42 বছর আগের বিচার এখন করতে হয় তাহলে এই বিডিআর 57 জন থেকে শুরু করে হেফাজতের এতিম বাচ্চাদের যারা হত্যা করেছে, আল জাজিরার ভিডিও ক্যামেরাতে এসব ধারণ করা আছে, ট্রাক দিয়ে লাশ নেওয়া হচ্ছে এবং একটা বদির লোক তাদের কবর করছে, তাদেরকে দাফন করার জন্য, এসব প্রমাণ রয়েছে। অতএব আজকে আপনারা বিচার করতেছেন 42 বছরের আগের, আজকে আপনাদের বিচারও হবে, যেই বিচার করবে জনতা। এবং এই জন্য আজকে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলন এই বিচারের জন্য। এবং শেখ হাসিনা বলছেন যে যদি আপনার আন্দোলনের এতই সাহস হয় তাহলে রাস্তায় চলে আসেন, অর্থাৎ একটা চ্যালেঞ্জ করতেছেন আন্দোলনের জন্য। আন্দোলন তো শেষ হয়ে যাবে শুধু একটা পয়েন্টে, যদি যিনি ক্ষমতাসীন আছেন সবাই চাচ্ছে উনি ক্ষমতার থেকে সরে যান। উনি সরে গেলে এই ব্লাডশেড, অগ্নিদগ্ধ হওয়া সবকিছুই বন্ধ হয়ে যাবে। আপনার এত সাহস, সুজাতা সিং এসে এরশাদ সাহেবকে বলে যে এরশাদ সাহেব যদি আপনি ইলেকশনে না যান তো এখানে এই দেশে ইসলামী জনতা
জামাত শিবির চলে আসবে এবং আফগানিস্তানের মতো তালেবান রাষ্ট্রে পরিণত হবে। অতএব আপনার উচিত ইলেকশনে যাওয়া। হুইজ সুজাতা সিং ভারত এসে বাংলাদেশকে অনুরোধ করবে ইলেকশনে যাওয়ার জন্য। পক্ষান্তরে জন কেরি, বান কি মুন, তারপর টার্কির প্রাইম মিনিস্টার, ইউরোপিয়ান ইউনিয়নের ডেলিগেট, কত লোক শেখ হাসিনাকে অনুরোধ করেছে এই হত্যাকে, এই ফাঁসি বন্ধ করার জন্য। কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার এবং তার যে পদচারী ভারত সরকার, তারা আছে, তাদের একটা কিছু নড়ে নাই এই হত্যাকাণ্ড বন্ধ করার জন্য। একটা আইন বিভাগে এটা বলে একটা নিরপরাধ মানুষকে মুক্তি দেওয়া যায়, কিন্তু একটা অপরাধীকে, নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়া যায় না, কিন্তু একটা অপরাধীকে মুক্তি দেওয়া যায়। অতএব উনি যদি অপরাধী হতো তাহলে এতদিন পর্যন্ত উনি আপনাদের সামনে লিয়াজো করেছে, আপনাদের সাথে আন্দোলন করেছে, কত জায়গায় চাকরি করেছে, ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করেছে, স্কুলের প্রিন্সিপাল ছিল, সবই করেছে। তুফাইল আহমদের সাথে একই সাথে হোস্টেলে ছিল, আনোয়ার নাহিদ সাহেবের সাথে একসাথে হোস্টেলে ছিল। এতদিন পর্যন্ত কেউ বলে নাই উনি হত্যা করেছে, যুদ্ধাপরাধী। আজকে 42 বছর পরে একটা বিচারের নামে অবিচার করে একটা নিরপরাধ মানুষকে ধরে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। শুধু এটাই শেষ নয়, অতএব যা হবার তো হয়ে গেছে। এখন করতে হবে কি? এখন তারা একে একে সবাইকে ফাঁসি দেবেন। অর্থাৎ আরো যত আছেন, সেটা জামাতের হোক, বিএনপির হোক, দেলোয়ার হোসেন সাঈদী হোক, তারা আস্তে আস্তে সবাইকে ফাঁসি দেবেন। এবং ভারত এটা চায় দেলোয়ার হোসেন সাঈদীর মতো যারা ভারতের বিরুদ্ধে কথা বলেছে, যারা ইসলামের পক্ষে কথা বলেছে, ভারত চায় এদেরকে ক্রাশ করে দেওয়া হোক। সুতরাং তারা ভারতকে তারা স্যাটিসফাই করার জন্য এবং বাংলাদেশকে ইসলামী আন্দোলন থেকে, ইসলাম থেকে সরিয়ে নেওয়ার জন্য এবং তালেবানি রাষ্ট্রের ভয় দেখিয়ে বাংলাদেশে তারা নতুন প্রজন্ম ইত্যাদি নাম দিয়ে বাংলাদেশকে আজকে বিচারের নামে অবিচার করে এবং স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ নামের ধোঁয়া তুলে আজকে তারা বাংলাদেশিকে কনফিউজ করে, কেওয়াস সৃষ্টি করে ক্ষমতায় থাকতে চায়। কিন্তু ফেরাউন, নমরুদ, হামান কেউ থাকতে পারে না। শুধু তাই নয়, আপনার পরিবার সহ বাংলাদেশের অনেক ক্ষমতাধর ব্যক্তি বাংলাদেশের ক্ষমতার মসনদে থাকতে পারেন নাই, সবাই চলে যেতে হয়েছে। সুতরাং বিদায় ঘণ্টা আপনাদেরও বাজছে এবং শেখ হাসিনার তো কোনো চিন্তা নাই। তার কারণ ভারত এটা বলে রেখেছে তাকে যে যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয় তাহলে তারা যে কোনো অবস্থায় তাকে তারা উঠিয়ে নিয়ে যাবে। আর শেখ হাসিনা তো বাংলাদেশে কেউ নাই, ছেলে মেয়ে কেউ আছে আমেরিকায়, কেউ কানাডায়, আর বোন আছেন ইংল্যান্ডে। সুতরাং ওনার জনগণের চিন্তা কি? উনি তো ওইখানে চলেই যাবেন। অতএব স্বাধীনতার পক্ষ বিপক্ষ এই ধোঁয়া তুলে আজকেও যদি মানুষকে 42 বছর পরও বাংলাদেশের মানুষকে আজকেও যদি দ্বিধা বিভক্ত করা হয় তাহলে বাংলাদেশের উন্নয়ন কোনোদিন হবে না। আমরা সবাই বাংলাদেশি, 90% মুসলমানের দেশ। আজকে স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলতে কিছু নেই, সবাই বাংলাদেশি। আমরা ঐক্যবদ্ধ আজকে বাংলাদেশকে গড়ার সংগ্রাম এবং 74 সালে যে চুক্তি হয়েছিল যে এদেরকে ফেরত দেওয়া হবে এবং আমরা অতীতের সব কথা ভুলে যাব, আজকে ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়তে হবে। আর না হয় যে অবরোধ চলছে, এই অবরোধ চলতে গেলে বাংলাদেশের যে ইকোনমিক ক্ষতি হচ্ছে, এটা চলতে থাকতে বাংলাদেশের 12টা বাজবে। আমি অনেক কিছু বললাম, যদি এটা দুয়ার মাহফিল, তারপরেও যেহেতু এটা রিসেন্ট ঘটনা, সাম্প্রতিক ঘটনা, আমি মনে করি এই ঘটনা না বললে এটা পরিপূর্ণ হয় না। সুতরাং যদিও কিছুটা পলিটিক্যাল, বাট ইসলাম এন্ড political, these are synergistic and almost synonymous. সুতরাং ইসলাম এবং পলিটিক্স এবং রাজনীতি অলমোস্ট এই দুটো একসাথেই যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশি মুসলমান হিসাবে আমাদের বাংলাদেশের উন্নয়ন করার জন্য আমাদের গ্রহণ করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।